হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 6 পেজ নাম্বার 194 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে 5-এর এক দিকে আছে, বার্ষিক 5% সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এবং 3 বছরের সরল সুদ বের করতে হবে। তারপরে দুই সুদ বিয়োগ করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য পাওয়া যাবে। তো এখানে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ আমরা সূত্র দিয়েও করতে পারি, আবার লিখে লিখেও করতে পারি। তো আমি এখানে সূত্র দিয়ে করব। 5-এর 1। তাহলে লিখব যে প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করি। চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথমে চক্রবৃদ্ধি সুদটা বের করব। তো লিখব এখানে, এবার দেখো চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এটা হলো সুদ আসল। এর থেকে যদি আমি আসল বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সুদের পরিমাণটা পাবো। তো আসলটা পরে বিয়োগ করব, আগে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এই মানটাকে বের করে নেব। তারপরে এর থেকে আসল বিয়োগ করে সুদ বের করে নেব। তাহলে এখানে এখানে এ আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা অ্যাকচুয়ালি এখানে সমূল চক্রবৃদ্ধিটাই বের করব। এ সমান আছে 10,000 টাকা। পি হলো আসল ব্র্যাকেটে পি এর মান আছে, আচ্ছা এটা 10,000 নয়, এর মান বের করতে হবে। আসল সমান আছে 10,000 টাকা, আসল সমান 10,000 টাকা। তারপর সুদের হার ব্র্যাকেটে আর, সুদের হার ব্র্যাকেটে আর, এটা আছে 5%। আর সময় বা সুদের পর্ব, সময় বা সুদের পর্ব এন দিয়ে লিখছি, এটা হলো 3। তাহলে আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এখানে পি ফর 10,000, 1 প্লাস আর ফর 5 বাই 100 টু দি পাওয়ার 3। 5 একে 5, 5 20, 100। তাহলে এটা হলো 10,000। 20 একে 20, 20 এর 1 21, তাহলে 21-এর 20 তার কিউব সমান 10,000 ইন্টু 21-এর 20 ইন্টু 21-এর 20 ইন্টু 21-এর 20। তো 20 এবং মনে করো 100 পর্যন্ত কাটছি। 20 এবং এই একেবারে দুটো শূন্য এই পর্যন্ত নিলাম। তাহলে এখানে 5 20 100, তারপরে দুটো শূন্য, তারপরে 10 দিয়ে কাটলে 10 দুগুণ 20, এটা 10 দিয়ে কাটলে 50। এটা যদি 10 দিয়ে কাটা হয় তাহলে 10 দুগুণ 20, এটা 5 দুগুণ 10। তাহলে এখানে হচ্ছে ওপরে আছে 5, 3টে 21 আর নিচে 2 দুগুণ 4। তাহলে ওপরে আছে 5 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 আর নিচে আছে 2 দুগুণ 4। তো 21 21 21 এবং 5 গুণ করতে হবে। তাহলে 21 21 গুণ করলে 4 4 1, তার সাথে আবার 21 গুণ করতে হচ্ছে। তাহলে 4 4 1
2 দিয়ে গুণ করলে 2 8 8, তাহলে এটা হলো 1, এটা হলো 6, 12 2 হাতে 1 9 সমান 9। আচ্ছা, তাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে। 5 একে 5, 5 ছক 30 শূন্য, 5 ছক 30 শূন্য হাতে 3, 5 দুগুণ 10 3, 13 3 হাতে 1, 5 রং 45 46, তাহলে এটা হবে 4 6 3 0 5 বাই 4 টাকা। তাহলে এটা কিন্তু সুদ আসল হলো। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ সমান 4 6 3 0 5 বাই 4 মাইনাস 10,000 সমান 4 লসাগু, ওপরে হবে 46 3 0 5, আর এখানে 4 দিয়ে গুণ করলে হবে 4 এর পিঠে 4খানা শূন্য টাকা সমান 46 305, আর তার থেকে বিয়োগ করতে হবে 6305 বাই 4 টাকা। তাহলে 6305কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 1 4, 4 5 20, 4 7 28, 5 নামালাম 4 6 24, 4 2 8, 4 5 20, তাহলে এটা হচ্ছে সমান 1 5 7 6.25 টাকা। এটা বেরোলো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম, এখন সরল সুদ বের করতে হবে। সরল সুদ নির্ণয় সূত্র I সমান PRT বাই 100। সরল সুদ নির্ণয় করতে সরল সুদ নির্ণয় সূত্র I সমান PRT বাই 100। তাহলে এখানে I এর মান বের করতে হবে, তাহলে লিখব আবার সরল সুদ I, এটার মান বের করতে হবে, আসল ব্র্যাকেটে P, এটা সমান 10,000 টাকা, তারপরে সময় ব্র্যাকেটে T, এটা সমান 3 বছর। তাহলে আমরা জানি যে I is equal to PRT by 100 সমান P for 10,000, R for, আচ্ছা এখানে সুদের হারটা লেখা হয়নি, সুদের হার ব্র্যাকেটে R, এটা সমান 5%, তাহলে R for 5, T for 3, আর এখানে আছে 100, 1 2 1 2, 3 5 15, আর দুটো শূন্য, তাহলে এটা 1500। তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এখন পাওয়া যাবে। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের বিয়োগফল
তাহলে বিয়োগফল চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছিল 1576.25, 1576.25 টাকা। এর থেকে বিয়োগ করতে হবে 1500 টাকা, সমান 76.25 টাকা। দুই জায়গায় আছে নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা আরও 4000 টাকা দিল, কিন্তু উমা 1000 টাকা তুলে নিল। এক বছরে 6175 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু বছরের মাঝখানে একজন টাকা দিয়েছে আর একজন টাকা তুলে নিয়েছে, সেই জন্য কি করতে হবে, নিবেদিতা ও উমার সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে সময়ের সাপেক্ষে নিবেদিতার মূলধন সময়ের সাপেক্ষে নিবেদিতার সময়ের সাপেক্ষে নিবেদিতার মূলধন এটা আছে 3000 টাকা। 3000 টাকা, এই 3000 টাকাটা 12 মাস খাটার জন্য দেওয়া, প্লাস 6 মাস পরে আরও 4000 টাকা দিয়েছে। এই 4000 টাকা 6 মাস পরে আর বাকি থাকে 6 মাস, তাই 6 মাসের জন্য কাটবে। এটা 12 মাসের জন্য, তাই 12 দিয়ে গুণ করলাম। এটা 6 মাসের জন্য, তাই 6 দিয়ে গুণ করলাম। টোটাল ব্যবসা চলেছে 1 বছর। তো 3 বারং 36, এটা 36,000 প্লাস 4 ছক 24, তাহলে সমান 60,000 টাকা। এটা আছে নিবেদিতার। এবং উমার সময়ের সাপেক্ষে উমার মূলধন সমান, তাহলে উমা দিয়েছে 5000 টাকা, এই টাকাটা খাটছে 12 মাস, আর সে 6 মাস পরে 1000 টাকা তুলে নিয়েছে। তাহলে 1000 টাকা তুলে নেওয়া হবে, এই মাসটা এই টাকাটা খাটবে না বাকি 6 মাস। সমান 5 বারং 60, অর্থাৎ 60,000 টাকা মাইনাস 60,000 মাইনাস 6000 টাকা সমান 54,000 টাকা। তাহলে এবার দুজনের সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত বের করতে হবে। সময়ের সাপেক্ষে দুজনের মূলধনের অনুপাত তাহলে নিবেদিতার আছে 60,000 টাকা আর উমার আছে 54,000 টাকা। 1000 দিয়ে ভাগ করলে আমরা পাই 60:54, 6 10 কে 60, 6 9 54, তাহলে 10:9 আছে। আর মোট লাভ 6175, মোট লাভ 6175 টাকা। অতএব নিবেদিতার লভ্যাংশ
নিবেদিতার লভ্যাংশ মোট লাভ 6175, অনুপাত আছে 10:9। তাহলে নিবেদিতার দিকে 10 আছে, 10 এবং 9 যোগ করে এখানে হচ্ছে 19। তো 19 দিয়ে 6175কে ভাগ করতে হবে। ভাগ করলে 3×9=57, এখানে 4 হলো, এখানে 7, 19 তো কোনো 38, তাহলে এখানে 9, 5 নামালাম, 5×9=95। তাহলে 19 এবং 615 ভাগ করলে 325 আসবে, কাটাকুটি করলে 325, আর এখানে 10 আছে, তাহলে সমান 3250 টাকা। এটা নিবেদিতার লভ্যাংশ। ও উমার লভ্যাংশ, এটা সমান 6175 ইন্টু 9 আছে উমার দিকে, 9/19 টাকা। এখানে হবে 325, তো 325 9 দিয়ে গুণ করতে হবে। 5 নং 45-এর 5, হাতে 4, 9 2 18, 4 22-এর 2, হাতে 2, 3 নং 27, 27 আর 2 29, তাহলে সমান 2925 টাকা। তাহলে এখানে অতএব নিবেদিতা আর উমা, অতএব নিবেদিতা 3250 টাকা ও উমা 2925 টাকা লভ্যাংশ পাবে। ছয়ের এক দিকে আছে সমাধান করো। 2/x² - 5/x + 2 = 0, যেখানে x is not equal to 0। এটা সমাধান করতে হবে। তো x² x এবং এর নিচে 1 আছে, এর লসাগু x² দিয়ে x² ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2 কে গুণ, 2 1 কে 2, মাইনাস x দিয়ে x² ভাগ করলে x পাই, x দিয়ে 5 কে গুণ, তাহলে এটা 5x, প্লাস 1 দিয়ে x² ভাগ করলে আমরা x² পাই, তার সাথে 2 এর গুণ, তাহলে 2x², এটা সমান 0। বা উপরটাকে সাজিয়ে লিখলে পাই 2x² - 5x + 2 সমান বজ্রগুণ করে দিই, 0 এবং x² গুণ করলে 0 হবে, বা 2x²। এখানে কি করব, 2 2 4, 4কে ভেঙে 5 আনবো, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা লিখলাম 5-এর জায়গাতে 2 2 4, 4কে ভেঙে 5 করতে হবে, তো আমি সেখানে 4 1 কে 4, অর্থাৎ 4 + 1 লিখতে পারি, +2 = 0, বা 2x² - 4x -a + a -1x, 1টা দেব না, +2 = 0। তাহলে 2x² এবং -4x, এখান থেকে 2x কমন নেব, কমন নিলে x - 2 থাকছে, আর এই দুটো পদ থেকে -1 কমন নেব, তাহলেও এখানে x - 2 থাকছে, আর এটা সমান 0, বা x - 2 যদি কমন নিই তাহলে 2x - 1 পড়ে থাকবে, এটা সমান 0। অতএব x - 2 = 0। এখান থেকে বলা যায় x = 2, অথবা 2x - 1 = 0, এখান থেকে বলা যায় 2x = 1,
বা এক্স ইজ ইকুয়াল টু 1/2। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 2,1/2, 2,1/2, অর্থাৎ এক্স এর মান যদি 2 হয় তবু এখানে বসালে তার মান হিসাব করে 0 হবে। আবার এক্স এর মান যদি 1/2 বসাই, এইখানে 1/2 বসালেও হিসাব করে সেটা 0 হবে। ছয়ের 2 দাগে আছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 2b ইজ ইকুয়াল টু এ প্লাস সি। তাহলে লিখব প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো, তাহলে যে সমীকরণটা প্রশ্নে দেওয়া আছে প্রথমে সমীকরণটা লিখে নেব। তাহলে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি এটা সমান 0 আছে। এখন এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় সমান সুতরাং এর নিরূপকের মান 0 হবে। অর্থাৎ আমরা জানি নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, নিরূপকের সূত্র বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিরূপক। যখন সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, যখন সমীকরণটা এটা থাকে তখন তার নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। এখন সমীকরণটা এটা আছে, তার নিরূপক হবে এটা স্কোয়ার মাইনাস 4 ইন্টু দিস, এটা এ এটা সি। অর্থাৎ সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান না মাইনাস 4 এ সি, আর এটা সমান 0। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যদি ভেঙে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, তাহলে এখানে এ ফর সি এবং বি এর জায়গাতে এ আছে, মাইনাস 4 লিখে নিলাম। বি দিয়ে এ মাইনাস বিকে গুণ, তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি দিয়ে এ মাইনাস বিকে গুণ, তাহলে মাইনাস সি এ মাইনাস সি মাইনাস প্লাস বিসি, এটা সমান 0। তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার হলো মাইনাস 4ab মাইনাস এ প্লাস 4b স্কোয়ার মাইনাস এ প্লাস 4ca প্লাস এ মাইনাস 4bc, এটা সমান 0। তো আমাকে প্রমাণ করতে হবে 2b ইজ ইকুয়াল টু এ প্লাস সি। তাহলে এ স্কোয়ার যেখানে যেখানে আছে প্রথমে লিখে নেব, এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার এখানে আছে প্লাস 4b স্কোয়ার, তারপরে সি স্কোয়ার এখানে আছে সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এবি এখানে আছে মাইনাস 4ab এবি। আচ্ছা, তারপরে বিসি
এখানে মাইনাস ফোর বি সি, তারপরে সিএ মাইনাস টু সিএ প্লাস ফোর সিএ, তাহলে এখানে প্লাস চার, এখানে মাইনাস দুই, বিয়োগ করলে হবে প্লাস দুই, প্লাস টু সিএ, এটা সমান শূন্য। বা এভাবে লিখতে পারি এ স্কোয়ার, ফোর বি স্কোয়ারটাকে টু বি তার হোল স্কোয়ার লিখতে পারি, সি স্কোয়ারটাকে এইভাবে সি স্কোয়ার লিখতে পারি, মাইনাস দুই কমন নিই, তাহলে দুই এখানে কমন নিলে টু এ বি, তাহলে মাইনাস দুই কমন নিয়েছি। আচ্ছা, এখান থেকে প্লাস দুই কমন নিই, প্লাস দুই কমন নিলে এখানে হবে মাইনাস টু এ বি মাইনাস ফোর বি সি প্লাস টু সি এ, এটা সমান শূন্য। তো তাহলে এই বাদিকটা যেভাবে আছে থাক, এ স্কোয়ার প্লাস টু বি তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু। এবার এখানে দেখো মাইনাস টু এ বি মাইনাস ফোর বি সি প্লাস টু সি এ, তাহলে এ বি তার আগে মাইনাস, বি সি তার আগেও মাইনাস, তাহলে এই যে বি, বি এর জায়গাতে যদি আমি মাইনাস টু বি ধরি, মাইনাস টু বি হোল স্কোয়ার আর টু বি হোল স্কোয়ার একই মানে বোঝায় বা একই মান হয়, সেই জন্য এই টু বি এর আগে মাইনাস বসিয়ে দিলাম। এখন তাহলে এখানে কি অবস্থা ঘটছে ভেতরটা একবার দেখে নিতে হবে। এটা এ বি, তাহলে এ ফর এ, বি ফর মাইনাস টু বি। এবার দেখো তো মাইনাস টু বি হলো কিনা, প্লাস বিসি, এখানে বি আর এখানে সি, তাহলে দেখো আচ্ছা এখানে দুই কমন নিচ্ছি, তাহলে এটা দুই হতো, সি লিখে নিলাম, তাহলে টু বি থাকছে, অবশ্য মাইনাস দেবো, মাইনাস টু বি, এটা হলো এই প্লাস এ মাইনাস টু বি সি, ঠিক আছে। এরপরে প্লাস সি এ, আচ্ছা এখানে দুই কমন নিয়েছি, তাহলে এটা দুই হয়ে যাবে, এটা দুই হয়ে যাবে আর এটা এক হয়ে যাবে, তাহলে সি এ, এটা ইজ সি, এটা ইজ এ সমান শূন্য। তাহলে দেখো, তাহলে আমরা যদি এ কে এ ভাবি এবং মাইনাস টু বি কে বি ভাবি ও সি কে সি ভাবি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, অর্থাৎ এটা হলো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সূত্র, যেখানে এ সমান এ, বি সমান মাইনাস টু বি আর সি সমান সি, তাহলে এটা সমান শূন্য। দেখো আমরা এই সূত্রটা নিশ্চয়ই জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এই ফর্মটা এখানে ছিল, তার জন্য আমি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লিখেছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে কি হলো এখানে দেখে নাও যে এ পেলাম প্লাস এ মাইনাস টু বি পেলাম প্লাস সি হোল স্কয়ার আছে, তো এটা সমান শূন্য, রুট শূন্য হয়, তো রুটটা দিলাম না, কারণ রুট শূন্য করলে সেটাও তো শূন্য হয়, সেজন্য রুট চিহ্নটা দিলাম না। তারপর এখান থেকে লিখতে পারবো যে এ প্লাস সি ইজ ইকুয়াল টু টু বি, টু বিটা সমান চিহ্নের বাদিক থেকে ডান দিকে লিখেছি, তাই মাইনাস চিহ্নটা আমি দিইনি। তো এরপরে দেখো, এরপরে হবে যদি আগে পরে করে লিখি, অতএব টু বি সমান এ প্লাস সি, এটাই প্রমাণ করার ছিল, তাহলে এখানে লিখবো প্রমাণিত। তাহলে এখানে আছে
যদি এক্স বাই ওয়াই সমানুপাতে এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স সমানুপাতে এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। তাহলে সাথে একে আছে এক্স বাই ওয়াই সমানুপাতি এক্স প্লাস ওয়াই ও ওয়াই বাই এক্স সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। আমাকে দেখাতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান ধ্রুবক দেখাতে হবে। তাহলে অতএব এক্স বাই ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস ওয়াই, আমি ধ্রুবক সংখ্যা একটা এনেছি এখানে, ও ওয়াই বাই এক্স সমান কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে কে ওয়ান ও কে টু হলো ভেদ ধ্রুবক। এবার এই সমীকরণ এবং এই সমীকরণ গুণ করে দিই, তাহলে অতএব এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স সমান কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। এদিকে কেটে এক হলো সমান এখানে কে ওয়ান কে টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তো এর পরিবর্তে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে পেলাম বা ওয়ান ইজ ইকুয়াল টু কে ওয়ান কে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমাকে এখন দেখাতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান নাকি ধ্রুবক। তো তার জন্য বাঁ দিকটা আগে লিখি, ডান দিকটা পরে লিখি। অতএব কে ওয়ান কে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু ওয়ান, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান কে টু। এখন কে ওয়ান এবং কে ওয়ান ও কে টু ভেদ ধ্রুবক ছিল, অতএব কে ওয়ান কে টু ধ্রুবক সংখ্যা, তাহলে এদের গুণফল ধ্রুবক সংখ্যা। ওয়ান বাই কে ওয়ান কে টু এটাও ধ্রুবক সংখ্যা, তাহলে লিখব বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান ধ্রুবক। তাহলে এটা ধ্রুবক প্রমাণ করার ছিল, প্রমাণ করতে বলেছিল ধ্রুবক, সেজন্য এখানে লিখতে হবে প্রমাণিত। এরপর যে সরল করো, এখানে একটা দ্বিঘাতকরণী অঙ্ক দেওয়া আছে, তো সরল করতে হবে। সাতের দুই, এখানে আছে রুট টু ইন্টু টু প্লাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস রুট টু ইন্টু টু মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান, এটা আছে। এখন এখানেও রুট টু বাই রুট থ্রি, রুট টু বাই রুট থ্রি দুই জায়গাতে আছে, তাহলে রুট টু বাই রুট থ্রি, রুট টু বাই রুট থ্রি কমন নিলাম। কমন নিলে ওপরে থাকছে টু প্লাস রুট থ্রি, নিচে থাকছে রুট থ্রি প্লাস ওয়ান, মাইনাস ওপরে থাকছে টু মাইনাস এই যে এটা টু মাইনাস রুট থ্রি, আর নিচে থাকছে রুট থ্রি মাইনাস ওয়ান সমান রুট টু বাই রুট থ্রি। ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে, রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এর লসাগু রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান, এটা হলো
এই 2 এর লসাগু। এখন √3 + 1 দিয়ে যদি ভাগ করি, এর সাথে এটা কাটছে, এই লসাগুকে ভাগ করলে √3 - 1 থাকছে। √3 - 1 দিয়ে 2 + √3 কে গুণ করতে হবে, তাহলে √3 - 1 দিয়ে গুণ করতে হবে 2 + √3, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। √3 - 1 দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি, এর সাথে এটা কেটে যাবে, √3 + 1 থাকবে। তাহলে √3 + 1 দিয়ে গুণ করব 2 - √3 কে, √3 2, তাহলে এটা হলো 2 √3, √3 √3 এটা হলো 3, -1 2 এটা হলো -2, -1 + √3, -এ প্লাসে মাইনাস √3। এবার আসি মাইনাস, এই মাইনাসটা দিলাম। তো √3 এবং 2, তাহলে 2 √3 এবং -√3, মাইনাসে প্লাস √3 আর √3 এটা হয়ে গেল 3, 1 দিয়ে 1 এবং 2, মাইনাসে প্লাসে মাইনাস, 2 1 কে 2, 1 এবং 2, 2 1 কে 2, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, √3 আর 1 √3, -√3 এর আগে একটা মাইনাস আছে, তাহলে প্লাস √3। আর নিচে হবে, দেখো যে আমরা যদি দেখি a² - b² সূত্র আগেও লিখেছি, এটা হলো a + b ইন্টু a - b। তাহলে এখানে a + b ইন্টু a - b আছে, যেখানে a এর জায়গাতে √3 এবং b এর জায়গাতে 1, তাহলে এখানে লিখতে পারি √3 তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে প্রথমে √2/√3 থাকছে ইন্টু 2√3 - 2√3, আলাদা চিহ্ন, তাহলে কেটে দেবো, অর্থাৎ বিয়োগ হয়ে কেটে যাবে। এখন +3 ঠিক আছে। আচ্ছা, √3 -√3 এর আগে প্লাস, বিয়োগ হয়ে 0 হবে, তাই কেটে দিলাম। 3 থেকে 2 বিয়োগ অর্থাৎ 1, 3 থেকে 2 বিয়োগ এখানে আর 1, তাহলে 1 আর 1 2, √3 স্কোয়ার 3 - 1, তো এটা হচ্ছে √2/√3 ইন্টু 2, নিচেও 2, কাটাকুটি করলে 1 পেলাম, তাহলে পেলাম √3 না √2/√3, √2/√3 আছে। এখন √2/√3 যে আছে, এটা হর থেকে করণী সরানোর জন্য বা নিরসন করার জন্য ওপর নিচে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ √6, √3 গুণ করলে 3, তাহলে এটা হলো √6/3। এখানে 8 এর দাগে আছে 8 এর 1, x = 4ab/a + b হলে এটা এর মান বের করতে হবে। তাহলে এখানে আছে x = 4ab/a + b, এটা আছে। তো এখানে দেখো, এখানে আনতে হবে x + 2a/x - 2a, x + 2a/x - 2a, x + 2b/x - 2b, তাহলে এই 2a একটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে 4ab যেটা আছে, 4abটাকে যদি ভাঙি, তাহলে 2a × 2b এইভাবে ভাঙা যায়, তাহলে এখান থেকে তো 2a পেয়ে যাচ্ছি। তো 2a × 2b/a + b, আমার x এর নিচে 2a আনার চেষ্টা করতে হবে। তাহলে বা x যে আছে তাকে 2a দিয়ে ভাগ করলাম, সমান 2a × 2b যেটা আছে বা a + b, এদিকটাকেও 2a দিয়ে ভাগ করলাম, অর্থাৎ নিচে 2a লিখতে হবে সেক্ষেত্রে।
তাহলে 2a কেটে গেলে পাচ্ছি x/2a সমান 2b বাই a প্লাস b। এখন x+2a/x-2a আনতে গেলে আমাকে করতে হবে যোগ ভাগ প্রক্রিয়া। যেখানে উপর পার্ট প্লাস নিচের পার্ট বাই উপর পার্ট মাইনাস নিচের পার্ট সমান আপার পার্ট প্লাস নিচের পার্ট বাই আপার পার্ট মাইনাস এর নিচের পার্ট। a প্লাস বি ছিল, তাহলে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস বি। এটা হচ্ছে এখানে করলাম যোগভাগ প্রক্রিয়া। এটা যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে বাদিকটা x+2a বাই x-2a সমান a প্লাস 2b এবং b অর্থাৎ 3b বাই এটা মাইনাস a মাইনাস b প্লাস 2b, তাহলে প্লাস b। এরকম আসছে যে মাইনাস a প্লাস b, বা এই জায়গা থেকে একটু চেঞ্জ করে নিতে পারি। আমরা লিখতে পারি x+2a বাই x-2a সমান a প্লাস 3b b মাইনাস a। অ্যাকচুয়ালি এটাই এখানে ডাইরেক্ট লিখলে ভালো হতো, তো যাই হোক, না লিখলে অসুবিধা নেই, আমরা পরে লিখে নিলাম। এখন তাহলে এখানে x+2a বাই x-2a এটা পেয়ে গেলাম। এখন x+2b বাই x-2b পেতে হবে। তাহলে x এর নিচে 2a এনেছি, এখন আনবো x এর নিচে 2b। তাহলে x/2b অর্থাৎ x কে 2b দিয়ে ভাগ করছি সমান এই যে ডান দিকে আছে 2a ইন্টু 2b বাই a প্লাস b। বাদিক থেকে যেমন 2b দিয়ে ভাগ করেছি ডান দিককেও তাই 2b দিয়ে ভাগ করব। 2b কেটে যাচ্ছে, তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া করব a প্লাস 2b x+2b বাই x-2b সমান 2b প্লাস a প্লাস b। আচ্ছা, 2b আনলে আমি তো a কেটে দিলাম, 2b কাটছে, তাহলে এখানে 2a পড়ে থাকবে, 2a। এখানে আরেকটা লাইন লিখলে ভালো হতো, তাহলে লিখবো x/2b সমান এখানে 2b কেটে দিয়েছি, 2a থাকছে, 2a বাই a প্লাস b, বা যোগভাগ প্রক্রিয়া করব x+2b বাই x-2b সমান এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা হলো 2a মাইনাস a প্লাস b না লিখে মাইনাস a প্লাস a মাইনাস b, বা x+2b বাই x-2b ডান দিকে সমান 2a এবং a, এটা হলো 3a প্লাস b বাই a। 2a থেকে a বিয়োগ করলে a থাকে মাইনাস b, বাট এখানে কিন্তু b মাইনাস a আছে, তাহলে আমি চাইবো যে এদিকেও নিচে b মাইনাস a আসুক। সেই জন্য x+2b বাই x-2b সমান মাইনাস একটা কমন নেব, নিয়ে 3a প্লাস b আর নিচে a মাইনাস b এর জায়গাতে b মাইনাস a লিখবো, মাইনাস কমন নিয়েছে বলে। তাহলে এখানে পেলাম x+2a বাই x-2a, এখানে পেলাম x+2b বাই x-2b। অতএব এই দুটো যোগ করি, x+2a বাই x-2a প্লাস x+2b বাই x-2b। x+2a বাই x-2a এর মান এটা, তাহলে এটা বসাবো a প্লাস 3b বাই b মাইনাস a, আর এর ডান দিকটা লিখবো প্লাস দিয়ে, যোগ করছি যেহেতু প্লাস দেবো, বাট এখানে একটা মাইনাস আছে সেই জন্য মাইনাস 3a প্লাস b।
এটা হলো প্লাসে মাইনাসে মাইনাস 3a প্লাস বি, নিচে থাকছে বি মাইনাস এ থাকছে। তাহলে বি মাইনাস এ দুই জায়গাতেই আছে, সমান দেব বি মাইনাস এ লসাগু হচ্ছে বি মাইনাস এ দিয়ে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এ প্লাস 3b কে গুণ, তাহলে হলো এ প্লাস 3b মাইনাস বি মাইনাস এ দিয়ে বি মাইনাস এ কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3a প্লাস বি কে গুণ, অবশ্যই এটা মাইনাস আছে আগে, তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তাহলে 3a মাইনাস এ প্লাস এ মাইনাস বি। এখন দেখো যদি বিয়োগ করি এ, আচ্ছা 3b মাইনাস বি অর্থাৎ এটা 2b, এ মাইনাস 3a এটা হলো মাইনাস 2a, নিচে বি মাইনাস এ, 2 কমন নিলে বি মাইনাস এ থাকছে উপরে, আর নিচে বি মাইনাস এ থাকছে, বি মাইনাস এ কেটে দিলাম, তাহলে এটা সমান 0। তাহলে অতএব এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b এটা সমান 2। তাহলে এর মান বের করতে বলেছিল, এর মান 2 বেরোলো। আটের 2 থেকে আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে এটা সমান 1 দেখাতে হবে। এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা সমান 1 আছে। তো বজ্রগুণ করলে পাই এ স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ, সি স্কোয়ার সমান এর সাথে এর গুণ, তাহলে এ প্লাস বি। তাহলে অতএব এ স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ ও সি স্কোয়ার সমান এ প্লাস বি। অতএব 1 প্লাস 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান বসাতে পারবো, সেই জন্য এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার এবং এখানে সি স্কোয়ার আনার চেষ্টা করব। তো তার জন্য প্রথম যে পদ আছে এখানে এ গুণ করলাম, ওপর নিচে এ দিয়ে গুণ করলাম, প্লাস দ্বিতীয় যে পদ আছে এর উপর নিচে বি দিয়ে গুণ করলাম, আর তৃতীয় যে পদ আছে এর নিচে সি দিয়ে গুণ করলাম, সমান এ এবং 1 গুণ করলে এ বাই এ এবং 1 এ প্লাস এ অ্যান্ড এ গুণ করলে এ স্কোয়ার প্লাস বি অ্যান্ড 1, এটা বি হলো, এখানে বি অ্যান্ড 1 বি প্লাস বি অ্যান্ড বি এটা হলো বি স্কোয়ার প্লাস এখানে সি এবং 1 গুণ করলে সি এবং 1 গুণ করলে সি এবং সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ারের মান জানি আমরা, বি প্লাস সি এখানে বসিয়ে দেবো, বি স্কোয়ারের মান জানি এটা বসিয়ে দেবো, সি স্কোয়ারের জায়গাতে এটা বসিয়ে দেবো। তাহলে এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস এ প্লাস বি। তাহলে নিচে মোটামুটি এ প্লাস বি প্লাস সি আছে, কিন্তু একটু সাজিয়ে লেখা নেই, সেই জন্য সাজিয়ে লিখে নেব এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন দেখতে পাচ্ছি হরে লবে এ বি সি আছে, হরে এ প্লাস বি প্লাস সি 3 জায়গাতে আছে। তো ভগ্নাংশের যোগ যেভাবে করে এ প্লাস বি প্লাস সি 3 জায়গাতে আছে, এদের লসাগু এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সিকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে একে গুণ, এটা দিয়ে একে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে বিকে গুণ, এটা দিয়ে একে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে সিকে গুণ, ওপর নিচে
এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সিকে ভাগ করছি, তাহলে এটা 1 হবে, 1। তো এটা প্রমাণ করার ছিল যে দেখাও যে, এখানে দেখাও যে লেখা ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। নয় আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 1, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা উপপাদ্য নম্বর 34, 123 পৃষ্ঠাতে পাবে টেক্সট বইতে। আর 2 দিকে আছে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা উপপাদ্য 41 পৃষ্ঠা নম্বর 211 পৃষ্ঠা। আচ্ছা, এবার 10-এ আছে 10-এর একে আছে অকেন্দ্রীয় বৃত্তের এপি এবং একিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু 4টি সমবৃত্তস্থ। তাহলে এখানে একটা বৃত্ত আগে আঁকতে হবে, বৃত্তের কেন্দ্র ও, এবার এপি আর এ কিউ দুটি জ্যা, এটা হলো এপি, এটা হলো এ কিউ। এপি ও এ কিউ দুটি জ্যা, এর মধ্যবিন্দু আর ও এস, এর মধ্যবিন্দু আর এবং এর মধ্যবিন্দু এস। তাহলে প্রমাণ করো ও আর এ এস, ও আর এ এস, এই যে ও আর এস বিন্দু 4টি সমবৃত্তস্থ, অর্থাৎ ও আর এ এস এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, সুতরাং এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক প্রমাণ করতে পারি, তাহলে প্রমাণ হবে যে ও আর এ এস এই 4টি বিন্দু সমবৃত্তস্থ। তাহলে যা কিছু দেওয়া আছে এটা প্রদত্ত হিসাবে লিখব। ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও এ কিউ জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। তাহলে প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেটা এখানে লিখতে হবে। প্রামাণ্য যে ও আর এ এস সমবৃত্তস্থ, অর্থাৎ প্রমাণ করলেই হবে যে ও আর এ এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ করা যাবে, সেই জন্য অঙ্কন কিছু লিখব না, ডাইরেক্ট প্রমাণ লিখব। তো দেখো এখানে এপি জ্যা এবং বৃত্তের কেন্দ্র ও
জে এর মধ্যবিন্দু আর, তাহলে এই ও আর এপির উপরে লম্ব, এপি এর মধ্যবিন্দু আর, সুতরাং ও আর লম্ব এপি। এই যে ও আরটা এপির উপরে লম্ব, তাহলে এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি ও আর এ, অতএব কোণ ও আর এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার এস এ কিউ এর মধ্যবিন্দু, আবার এস এ কিউ এর মধ্যবিন্দু, সুতরাং ওএস লম্ব এ কিউ, অতএব কোণ, এই কোণটা এ এস ও, এটা সমান 90 ডিগ্রি। তাহলে ও আর এ এস এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল বের করার চেষ্টা করি। ও আর এ এস চতুর্ভুজের চতুর্ভুজের কোণ ও আর এ প্লাস কোণ এ এস ও সমান, এটা আর এটা যোগ করলাম, সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অর্থাৎ কোণ দুটি পরস্পর সম্পূরক। কোণ দুটি পরস্পর সম্পূরক। আবার এই দুটো কোণ বের করার চেষ্টা করব, আর এ এস আর ও এস, কোণ আর এ এস প্লাস কোণ আর ও এস। তাহলে আমরা জানি চতুর্ভুজের চারটি কোণ মিলে 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি, তার থেকে এই 80 ডিগ্রি বিয়োগ করছি, দুটো কোণ 180 ডিগ্রি বিয়োগ করছি, বিয়োগ করলে আর থাকবে 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটিও পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে কি পেলাম? তাহলে পেলাম ও আর এ এস এই চতুর্ভুজের এই কোণ দুটো পরস্পর সম্পূরক, আবার এই কোণ দুটো পরস্পর সম্পূরক। সুতরাং ও আর এ এস চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অর্থাৎ ও আর এ এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটাই প্রমাণ করা ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত।
দুই জায়গায় আছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত এবি ও ডিসি বাহু পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পিএ ইন্টু পিবি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। তাহলে এখানে ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা খুব ভালো করে আঁকতে হবে, অর্থাৎ অনেক বুঝে ছবিটা আঁকতে হবে। আঁকলে পরবর্তী প্রমাণটা খুব ইজি লাগবে। ছবিটা আঁকতে একটু ভুল হলে প্রমাণ করতে কিন্তু বেশ কষ্টের হবে। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে প্রথমে। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্ত। তাহলে এখানে বলা আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি আর ডিসি বাহু এবি সিডি। তাহলে এবি বাহুকে বাড়ানো হয়েছে, আর ডিসি বাহুকে বাড়ানো হয়েছে। আর পরস্পরকে যারা পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন যে এখানে প্রমাণ করতে হবে যে পিএ ইন্টু পিবি, এটা পিএ এটা পিবি সমান পিসি ইন্টু পিডি, এটা প্রমাণ করতে হবে। তো যাই হোক, যে তথ্যগুলো দেওয়া আছে আগে লিখে নিই। প্রদত্ত এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও ডিসি বাহুর বর্ধিতাংশ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করল। এবার যেটা প্রমাণ করতে হবে, আমি এখানে প্রামাণ্য হিসেবে লিখছি। প্রমাণ করতে হবে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি, এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হবে, কোনো অঙ্কন করার দরকার নেই, তাই আমি অঙ্কন লিখছি না। তাহলে এখানে লিখব প্রমাণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে, অর্থাৎ এই কোণটা এডিসি আর এই কোণটা এবিসি। কোণ এডিসি প্লাস কোণ এবিসি, এটা সমান 180 ডিগ্রি। আবার এবিসির সাথে পিবিসি, আবার এই যে পি বিসি কোণ প্লাস কোণ এবিসি, এটাও 180 ডিগ্রি। তাহলে এবিসির সাথে এডিসি 180 ডিগ্রি, এবিসির সাথে পিবিসি 180 ডিগ্রি, এই দুটো তুলনা করলে আমরা পাই এডিসি সমান পিবিসি। অতএব এডিসি সমান পিবিসি। তাহলে এই এডিসি কোণ সমান পিবিসি কোণ, এই কোণটা, এটা পেয়ে গেলাম। আবার
এই কোণ ও এই কোণ মিলে 180°, এর নাম বিএডি, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180°, ও কোণ পিসিবি সমান কোণ, মানে এই কোণটা এবং পিসিবি প্লাস কোণ এটা 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 মিলে 180°, কারণ এটা সরল কোণ, এর নাম বিসিডি। বিসিডি এটা সমানও 180°। আচ্ছা, এটা এখানে 180° হলো। পিবিসি আর এবিসি, পিবিসি এবিসি এই কোণটা মিলে তো সরল কোণ, সরল কোণে মানে 180° হয়, তাই 180° হয়েছে। ঠিক এখানেও তাই। তাহলে এই দুটো সমীকরণ তুলনা করলে বিসিডির সাথে বিএডি যোগ করলে 180°, বিসিডির সাথে পিসিবি যোগ করলেও 180°। তাহলে এখান থেকে বলা যায় অতএব কোণ, আচ্ছা এখানে লিখেছিলাম এডিসি, এডিসি এই কোণটা বলেছিলাম। আর এখানে বলবো বিএডি, হ্যাঁ বিএডি, কোণ বিএডি সমান এটা কোণ পিসিবি। তাহলে এই দুটো কোণ ছবিতে দেখো, এডিসি এই কোণটা, এটা পিবিসি এই কোণটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা, আর বিএডি এই কোণটা সমান পিসিবি এই কোণটা পরস্পর সমান। তো এখান থেকে আমরা বলতে পারি যে দুখানা ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো একটা ত্রিভুজ এই ছোট সাইজের আর একটা মোট বড় ত্রিভুজটা। তাহলে বড় ত্রিভুজটার নাম এডিপি, ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ বিপিসি এর দেখো এডিসি আর বিপিসি পরপর, এডিসি আর পিপিসি পরপর সমান বলা যায় এডিসি, এই কোণটা এর নাম বড় ত্রিভুজের কোণ যদি ভাবি, তাহলে এডিপি, কোণ এডিপি সমান কোণ এটা এর নাম পিবিসি। আচ্ছা, তাহলে এই কোণটা আর এই কোণটা পরপর সমান। তারপরে বিএডি আর এই কোণটা, তাহলে এই কোণটার নাম এখন হবে পিএডি, কোণ পিএডি সমান এই কোণটা অর্থাৎ পিসিবি। ও অবশিষ্ট কোণ নয়, এটা আর এটা একই কোণ, তাহলে এপিডি, কোণ এপিডি সমান কোণ বিপিসি। তাহলে ছোট ত্রিভুজের এই কোণটা, বড় ত্রিভুজের এই কোণটা পি বিন্দুতে আছে, তাহলে দুটো কোণই সমান। তাহলে এই ত্রিভুজ দুটি সদৃশ করি, এটা অতএব ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ কোণী, সুতরাং এর অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। অতএব তাহলে দেখো এপি বাহুর অনুরূপ বাহু সিপি, তাহলে লিখবো এপি, বা আমি পিএ লিখতে পারি, পিএ আর এর অনুরূপ বাহু এই যে সিপি, তাহলে এপি বাই সিপি তাহলে এখানে পিএ বাই পিসি লিখলাম, পিএ বাহু
এর অনুরূপ বাহু ছোট ত্রিভুজের পিসি সমান, এটা আছে পিডি, পিডি এর অনুরূপ বাহু, পিডি এর অনুরূপ বাহু এই যে পিবি। যদি বজ্রগুণ করি পিএ পিবি গুণ হবে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। এটাই প্রমাণ করার ছিল, প্রামাণ্য আমরা এটাই লিখেছি, তাহলে এটাই প্রমাণ করে দেখলাম। তো এখানে লিখব প্রমাণিত। এগারোর একে আছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে ত্রিভুজ আঁকতে হবে এবং তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এখানে পরিবৃত্তের এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সেই জন্য প্রথমে একটা 6 সেন্টিমিটার মাপের বাহু নিয়ে নিতে হবে। এটা 6, এখানে 6 সেন্টিমিটার মাপের একটা বাহু নিয়ে নিলাম। এবার নিচের দিকে যে কোনো মাপের একটা সরল রেখা নেব যেটা 6 সেন্টিমিটার অপেক্ষা যেন বড় হয়, অর্থাৎ মোটামুটি এরকম। এর নাম দিলাম বিসি। এরপরে আমি কি করব, ওই বিসিকে একটা বাহু ধরে 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। 6 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে, এটা বরং বিএক্স নাম দিই, বিএক্স। এটা বিসি অংশ কেটে নিলাম, কম্পাসের মাপ একই রেখে বি বিন্দুতে কম্পাস বসিয়ে ওপর দিকে বৃত্তচাপ আঁকতে হবে, সি বিন্দুতে কম্পাস বসিয়ে ওর উপরে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুটি পরস্পরকে যেখানে ছেদ করলো সেটার নাম দিলাম এ। তাহলে এ বিন্দুর সাথে বি বিন্দু এবং এর সাথে সি বিন্দু যোগ করলে একটা সমবাহু ত্রিভুজ পাবো। তাহলে এটা সমবাহু ত্রিভুজ পেলাম এবিসি। এখন এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নেব প্রথমে। তার জন্য অর্ধেকের বেশি মাপ, কম্পাসের অর্ধেকের বেশি মাপ নিতে হবে, মোটামুটি এরকম নিয়ে উপরে একটা এবং নিচে একটা বৃত্তচাপ, সি বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে একটা আর নিচে একটা বৃত্তচাপ। তাহলে পরস্পর যুক্ত করে দিলাম। তারপরে এই বাহুটা বা এই বাহুটা করলেও হবে, আমি এই বাহুটাই করছি, এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এবিসি, এখানে ডি, এটা ইজ ই, এখানে এফ নাম দিলাম, এখানে জি, এখানে পি নাম দিলাম। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম পি। পি বিন্দুকে কেন্দ্র করে পি থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে, পি থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিলাম, নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে আমরা পাবো এই ত্রিভুজের পরিবৃত্ত। তবু আমরা পরিবৃত্ত আকারে দেখে নেব যে এ বিন্দুতে মিলল কিনা, বি বিন্দুতে মিলছে কিনা এবং সি বিন্দুতে মিলছে কিনা। হ্যাঁ, মিলছে। যদি না মেলে কম্পাসটা একটু এদিক ওদিক সরিয়ে বসিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা মিলিয়ে দিতে পারি। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। ত্রিভুজ এ
বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। এরপরে 11-2, দুইতে আছে 11-2-তে 5 সেমি দৈর্ঘ্য ও 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে আয়তক্ষেত্র আঁকতে হবে যার বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথম কাজ হবে এখানে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার মাপের দুখানা সরলরেখাংশ নিয়ে নেওয়া। এই পর্যন্ত 5 আর এই পর্যন্ত 3, 5 সেমি 3 সেমি। এখন একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। নাম দিলাম এ এক্স। এখন এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো আমরা জানি এখানে একটা বর্গক্ষেত্র না, এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে তারপরে সে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, সেই জন্য এখানে প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এরপরে এই যে দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য মাপ নিলাম, নিয়ে এ এক্স থেকে এ বি অংশ কেটে নিলাম। আর প্রস্থের মাপ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ, এ বিন্দুতে কম্পাস বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ, এবং এই প্রস্থের মাপ, এটা প্রস্থের মাপ নিলাম। এবার দৈর্ঘ্যের মাপ নিয়ে তাহলে এ বি, এটা ইজ সি, এটা ইজ ডি। তাহলে এটা হয়ে গেল, এটা তৈরি হলো একটা আয়তক্ষেত্র। এখন এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো সেই জন্য এই যে প্রস্থ আছে বিসি, বিসি এর সমান মাপ নিয়ে এই বি বিন্দু থেকে ডান দিকে একটা খণ্ড কেটে নেওয়া হলো। এর নাম দেওয়া হলো ই। এখন আমরা কি করব, আমরা এই এ বি এবং বিসি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এর মধ্য সমানুপাতি বের করব। তাহলে মধ্য সমানুপাতি বের করতে গেলে এই 5 সেন্টিমিটার রেখাটা এই, 3 সেন্টিমিটার রেখাটা এই। এখন এ থেকে ই পর্যন্ত এর একটা লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। তো তার জন্য কি করতে হবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এটা হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ড। আর এর নাম দিলাম এফ জি। যেখানে এই বিন্দুতে ছেদ করেছে এর নাম দিলাম এইচ। এখন এইচ বিন্দুকে কেন্দ্র করে এইচ থেকে ই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে।
একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তো আমি যেহেতু বর্গক্ষেত্রটা নিচের দিকে আঁকবো, সেই জন্য অর্ধবৃত্তটা নিচের দিকে আঁকছি। নিচের দিকে আঁকলাম। এখন মধ্য সমানুপাতি দৈর্ঘ্য আর প্রস্থের সেটা পেতে গেলে আমরা এই বিসি বাহুটাকে, যেটা কিনা এই বাহুর সাথে লম্বভাবে আছে, নিচের দিকে টেনে দিলাম। সেটা এই অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, তো এটা নাম দিলাম আই। এখন এই যে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিআই, অর্থাৎ এটা মধ্য সমানুপাতি। তাহলে এই মধ্য সমানুপাতির মাপ নিয়ে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে সেই বর্গক্ষেত্র হবে এই আয়তক্ষেত্রের সাথে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এখানে জে, এখানে কে। তাহলে এই মাপগুলো কিন্তু এই বিআই অর্থাৎ মধ্য সমানুপাতি যে মাপ, সেই মাপে সমান করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা চাইলে এই ছবিটাকে ওপর দিকে আঁকতে পারতাম। তার জন্য কি করতাম, এই অর্ধবৃত্তটা এখান থেকে ওপর দিকে আঁকতাম। ওপর দিকে আঁকলে এখান থেকে তারপরে এই বাহুটাকে বাড়িয়ে দিলে অর্ধবৃত্তকে যেখানে ছেদ করতো সেখান থেকে বি পর্যন্ত এটা হতো বাহুর দৈর্ঘ্য। এই বাহুর দৈর্ঘ্য নিয়ে ডান দিকে বর্গক্ষেত্র অঙ্কন করতে পারতাম। তো এখানে আমি কি করলাম, এখানে এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বিআই জে কে অঙ্কন করা হলো। তো লিখব কি, যে এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বিআই জে কে অঙ্কন করা হলো। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।